নমস্কার সকলকে, বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। 2025-এর পর 2026 বেঙ্গল স্পোর্টস ব্লগ তোমাদের সকলের ভালোবাসায় 30,000 ফ্যামিলি কমপ্লিট করেছে। তার জন্য ভিডিও শুরুতেই সকলকে থ্যাংক ইউ সো মাচ। এবং এটা 2026-এর প্রথম ভিডিও। কালকে আমরা প্রত্যেকেই জানি ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে একটা মেজর মুভমেন্ট ঘটেছে, যে আগামী 2026-এর 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে, সেদিনকে কিন্তু আমাদের সকলের প্রিয়, আমাদের ভালোবাসা ফুটবলটাকে কিস করে মানে খেলাটা শুরু হবে আর কি। দিস ইজ এ গুড নিউজ। এবং ডেফিনেটলি সেই গুড নিউজটা পাওয়ার পর থেকে আমরা প্রত্যেকে যারা ভারতীয় ফুটবলের সাথে জড়িত, আমাদের জীবনের একটা বড় আমাদের প্রত্যেকে, আমরা খেলোয়াড় যারা রয়েছে, আমাদের প্লেয়ার্স যারা রয়েছে, তার বাইরে কোচিং স্টাফ রয়েছে, অনেকের লাইফ এখানে মানে এটার সাথে কানেক্টেড। এবং তার সাথে সাথে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যারা মিডিয়ার জায়গাতে রয়েছি, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড মেন স্ট্রিম মিডিয়া যারা রয়েছে, প্রত্যেকেটার মধ্যে একটা জড়িত ছিল বলে আমার মনে হয়েছে। এবং স্পেশালি সাপোর্টার্স, তারা প্রত্যেকে চিন্তিত ছিল। কালকে স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্দাভিয়া উনি কিন্তু কালকে জানিয়েছেন যে 14 তারিখ থেকে আইএসএল হবে। খুবই খুশি আমি এই নিউজটা শুনে। এবং সব থেকে যেটা ভালো লাগলো যে আমাদের কেন্দ্রীয় সরকার মনে করেছে যে ফুটবলটা খেলা আমাদের দেশে জরুরি রয়েছে। যদিও আমাদের স্পোর্টস মিনিস্টার কিন্তু কালকে একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়েছি বা চমকে গেছি বলা যেতে পারে, যে আমাদের দুটো লেজেন্ডারি ক্লাব, যেটা আমাদের দেশের গর্ব, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, সেই দুজনের নাম কি আমাদের স্পোর্টস মিনিস্টার জানতেন না। আমি জানি না, উনি ঠিক বলতে পারছিলেন বা উচ্চারণ করতে পারছিলেন না। এবং বিভিন্ন ক্লাবদের নাম ওনাকে পাশ থেকে প্রম্পট করে দেওয়া হচ্ছে। এটা থেকে বোঝা যায় যে মেন স্ট্রিম জায়গাতে আমাদের ফুটবলটা ঠিক এখন অব্দি সেই জায়গায় পৌঁছাতে পারেনি। অনেক রকম ইকুয়েশন, 50% ক্লাবদের হাতে থাকবে, 14% থাকবে ফেডারেশনের হাতে, ওকে, এবং 30% একটা কমার্শিয়াল পার্টনার থাকবে, এবং 10% থাকবে ওপেন থাকবে বলবো আমি, বা 10% বলবো যে লিগটার বা ক্লাবদের জন্যই ওটা ওপেন থাকবে। কোনো ক্লাব যদি কোনো রকম লস ফেস করে তাদের জন্যই কিন্তু সেই 10%টা রাখা হবে বলে এখন অবধি আমরা জানতে পেরেছি। এইবার ব্যাপারটা হচ্ছে না, মানে দেখো এখন অবধি যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে, যে ফরম্যাটে লিগ হতে চলেছে, যে অর্থাৎ আমি যদি একটা মানে সিম্পল ইকুয়েশন দিয়ে বোঝাই, যে ইস্টবেঙ্গল যদি 7টা হোম ম্যাচ পায়, 6টা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। আমি ধরে নিচ্ছি ইস্ট বেঙ্গল কেন 7টা হোম ম্যাচ পাবে, যদিও এখন অব্দি এটা কিন্তু ডিসাইড হয়নি যে কে কটা হোম ম্যাচ পাবে, কার কটা অ্যাওয়ে ম্যাচ। আমি ধরে নিচ্ছি বিকজ একটা জিনিস মাথায় রাখা হবে, একটা লটারির মাধ্যমেই হবে যে কারা কটা হোম ম্যাচ বা কারা কটা অ্যাওয়ে ম্যাচ পাবে 13টা ম্যাচের মধ্যে, যদি 14টা টিমের টুর্নামেন্ট হয়। সেই ক্ষেত্রে যেহেতু ইস্ট বেঙ্গলের একটা হোম সাপোর্ট রয়েছে, একটা টিকিট সেলিংয়ের ব্যাপার রয়েছে, সেইগুলো মাথায় রেখেই হয়তো ইস্ট বেঙ্গল, মোহনবাগান, কেরালা, এই ধরনের যে টিমগুলো রয়েছে, বেঙ্গালুরু, যাদের মাঠে কিছু সংখ্যক সমর্থক বা অনেকের তো বৃহৎ সংখ্যক সমর্থক আসে ইস্ট বেঙ্গল মোহনবাগান স্পেশালি, তো তাদেরকে 7টা হোম ম্যাচ দেওয়া হতে পারে এবং 6টা অ্যাওয়ে ম্যাচ দেওয়া হতে পারে। এটা কিন্তু এখন অবধি একটা আলোচনার জায়গাতে রয়েছে, এখন অবধি কিন্তু ক্লিয়ার হয়নি আমাদের সামনে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বলে আমি বলবো, এই যে হোম অ্যাওয়ে এই যে স্ট্রাকচারে হচ্ছে, আই এম ভেরি হ্যাপি। বিকজ দেখো, সেন্ট্রালাইজড ভেনিউতে হতে পারতো টুর্নামেন্টটা, গোয়াতেও হতে পারতো, বেঙ্গলেও হতে পারতো। আমার মনে হয় গোয়া এবং বেঙ্গল দুজনেই যথেষ্ট কেপেবল ছিল এই টুর্নামেন্টটাকে হোস্ট করার জন্য। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হয় না, টিকিট সেলিংয়ের একটা ব্যাপার থাকে, সেইখান থেকে ক্লাবসগুলো একটা রেভিনিউ আর্ন করে, তাদের একটা আর্নিং থাকে। এবং তাছাড়াও আর্নিংয়ের থেকে কি বলতো, সব থেকে যে ফ্যানদের যে এনগেজমেন্ট, ফ্যানরা, কিছু সংখ্যক ফ্যানরা তো খেলা দেখতে আসে, সবার মাঠেই আসে মোটামুটি। যদি আমি বলি যাদের মাঠে মোটামুটি লোক আসে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া কিছু ম্যাচে আসে, কিছু ম্যাচে আসে না। জামশেদপুরের কিন্তু আমরা লাস্ট দুটো সিজন আমরা দেখেছি, জামশেদপুরের বেশিরভাগ হোম ম্যাচে কিন্তু ওদের কিন্তু মাঠ কিন্তু ভর্তি থাকে, যদিও ক্যাপাসিটি আমাদের কলকাতার মতো কখনোই নয়, বাট ডেফিনেটলি ভর্তি থাকে। আমিও জামশেদপুরে উপস্থিত ছিলাম, আমিও দেখেছি ওরা কিন্তু মাঠ আজকাল ভরাচ্ছে। দ্যাট ইজ আ গুড থিং, দ্যাট ইজ আ গুড সাইন ফর ইন্ডিয়ান ফুটবল। তো সেই জায়গাতে সেই টিকিট সেলিংয়ে একটা রেভিনিউর যে ব্যাপারটা বলছিলাম, সেটা তো অবশ্যই থাকে। একটা মার্কেটিংয়ের ব্যাপার থাকে। প্রত্যেকে যদি তাদের শহরে নিজেদের জায়গাতে যদি তারা ম্যাচ অর্গানাইজ করে, তারা তাদের স্পন্সরশিপের একটা ব্যাপার রয়েছে। কারণ দেখো, ক্লাবদের দায়িত্ব নিতে হবে। এবার যতটুকু খবর আসছে, যে মোটামুটি 24 থেকে 25 কোটি টাকা মতো খরচা হতে পারে এই যে হোম অ্যাওয়ে সিস্টেমে যদি টুর্নামেন্ট হয়। সেইখানে মোটামুটি 10 কোটি টাকার কাছাকাছি ফেডারেশন দেবে। এবং ফেডারেশন সেই 10 কোটি টাকাটা কোথা থেকেই দেবে, যতটুকু শুনতে পাচ্ছি এখন অবধি, যে ক্লাবগুলো যে পার্টিসিপেশন ফি দেবে, প্রতিটা ক্লাব মানে 14টা ক্লাব যদি খেলে। আবার বারবার কেন যদি বলছি, কারণ এখন অবধি উড়িষ্যাকে নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। যদি 14টা ক্লাব খেলে তাহলে 14 কোটি টাকা, সেই 14 কোটি টাকা থেকে প্রায় 10 কোটি টাকা, 9 কোটি সামথিং, প্রায় 10 কোটি টাকা কিন্তু ফেডারেশন কিন্তু এই টুর্নামেন্টের জন্য কিন্তু দিয়ে দেবে। কাকে দিয়ে দেবে? টুর্নামেন্টটা অর্গানাইজ করার জন্য দেবে। এবং বাকি টাকাটা কোথা থেকে আসবে আমি এখন অবধি জানি না। একটু আগে দেখছিলাম পার্ট জিন্দাল
যিনি বেঙ্গালুরু ক্লাবের ওনার বলা যেতে পারে। তো উনি একটা টুইট করেছেন যে ক্লাবদের ওপরে যে কতটা চাপ পড়তে চলেছে, ফিনান্সিয়ালি চাপ পড়তে চলেছে, চাপ তো পড়বেই। এবং উনি এটাও ওনার টুইটের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে প্লেয়াররা যদি তাদের স্যালারি কমায়, উনি ডাইরেক্টলি হয়তো বলেননি, মানে ইনডাইরেক্টলি বলেছেন যে প্লেয়াররা এবং সবাই মিলে একটা ফ্যামিলি, অবশ্যই এটা আমি বিশ্বাস করি যে সবাই মিলে একটা ফ্যামিলি, যদি প্লেয়ারদের পক্ষে সম্ভব হয় তাদের স্যালারি স্ট্রাকচার থেকে একটু বেরিয়ে এসে যদি মানে পসিবল হয়, আমি জানি না সেটা কতটা পসিবল হবে, যদি হয় সেটা ভালো হবে। কিন্তু যদি আমি ধরে নিয়েছি 25 কোটি টাকা মতো যদি একটা রাউন্ড ফিগার আমি ধরে বলি, যদি বলি যে টুর্নামেন্টটা করতে খরচা হবে 25 কোটি টাকা, সেইখানে যদি 10 কোটি টাকা যদি ধরো ফেডারেশন দিয়ে দিচ্ছে, বাকি 15 কোটি টাকা কারা দেবে? বাকি কমার্শিয়াল পার্টনারের একটা দরকার রয়েছে। আমি দেখতে পেলাম কালকে এই অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে অনেকেই দেখছিলাম এফএসডিএলকে গালাগালি দিচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছে। দেখো, পরিষ্কার কথা, আমি সবসময় এফএসডিএলকে ব্যাক করেছি বা কর্পোরেটকে ব্যাক করেছি। আমি এখনও বলবো কর্পোরেট দরকার, কারণ ভবিষ্যতের 20 বছরের লিগকে যদি চালিয়ে নিয়ে যেতে হয় ঠিকভাবে, কর্পোরেট ছাড়া কোনো রাস্তা নেই। কর্পোরেট ছাড়া কোনো রাস্তা নেই, আমাদের ফেডারেশনের ক্ষমতা নেই। এই সিজনে দেখো এখন কি হয় কমার্শিয়াল পার্টনারের ক্ষেত্রে, এখনও আমার মনে হয় না যে পুরোপুরি সব আশা ছেড়ে দিয়েছি। কমার্শিয়াল পার্টনার এই সিজনেও আমরা একটা পেতে পারি বলে আমার মনে হয়। অবশ্যই নেক্সট 20 ইয়ার্স তো কমার্শিয়াল পার্টনার ছাড়া ভারতীয় ফুটবল এগোতে পারবে না। কমার্শিয়াল পার্টনার নেই বলেই আজকে এই জায়গায় আমরা এসেছি। যারা, এবং আমি সবসময় মনে করি যে যারা টাকা ইনভেস্ট করছে তাদেরকে একটা রেসপেক্ট দিতে হবে, সেটা যেই হোক, সেটা এফএসডিএল হোক, এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, টাকা তো লাগবে। কমার্শিয়াল পার্টনার ছাড়া খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে ব্যাপারটা, এবং সেই জায়গাতেই আটকে ছিল এতদিন ধরে। এবার 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 যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটা আমি বারবার বলছিলাম, যে উড়িষ্যা খেলবে কি খেলবে না। দেখো, উড়িষ্যা একমাত্র দল যারা এই সিজনে এখন অব্দি মাঠে নামেনি। এছাড়া যদি আমি বলি, এফসির যে রেগুলেশন রয়েছে 24টা ম্যাচ আমাদেরকে খেলতে হবে। 24টা ম্যাচ অর্থাৎ মানে যে কোনো টুর্নামেন্ট খেলতেই হবে না, দেশের সর্বোচ্চ লিগ টুর্নামেন্ট এবং দেশের সর্বোচ্চ কাপ টুর্নামেন্ট অর্থাৎ সুপার কাপ এবং আইএসএল মিলিয়ে তোমাকে 24টা ম্যাচ খেলতে হবে। অলরেডি ফেডারেশনের তরফ থেকে এফসিকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে তারা এই 14টা টিম নিয়ে প্ল্যান করছে। যদি 14টা টিম খেলে তাহলে প্রতিটা টিম 13টা করে ম্যাচ খেলছে, এবং সুপার কাপে যারা খেলেছে উড়িষ্যা বাদে প্রত্যেকেই 3টে করে ম্যাচ মিনিমাম খেলেছে। সেই জন্য তাদের 3টে ম্যাচ, এখানে যদি 13টা হয় অর্থাৎ 16টা ম্যাচ, অর্থাৎ 16টা ম্যাচের জন্য যদি এফসির কাছে, যেটা 24 থেকে যদি 16টা করা পসিবল, আমার দেখো মনে হয় এফসির কাছে চিঠি দিয়েছে, হয়তো অফিসিয়ালি এফসি জানায়নি এখন অব্দি কিছু। আমার মনে হয় এখানে ফেডারেশন নিশ্চয়ই এফসির সাথে কথা, একটা ভার্বালি কথাবার্তা তো বলে রেখেছেই। না হলে হঠাৎ করে যদি ধরো এরকমভাবে একটা টুর্নামেন্টকে আমরা বললাম যে আমরা করবো 14ই ফেব্রুয়ারি থেকে, কারণ কোনোভাবেই 24টা ম্যাচের ওই যে নাম্বারটাতে আমরা কখনোই পৌঁছাতে পারবো না। তো এফসির সাথে আমার এটা আমার ব্যক্তিগত মানে ভাবে আমার মনে হয় যে এফসির সাথে নিশ্চয়ই ফেডারেশন কথা বলে রেখেছে যে হয়তো 15টা-16টা ম্যাচে যদি, মানে মোটামুটি 16টা ম্যাচই ধরবো, কারণ বাকি সবাই 3টে করে ম্যাচ তো খেলে রয়েছে। তো সেই জায়গাতে আমার মনে হয় এফসির সাথে একটা মানে যে চিঠি পাঠিয়ে এফসি জানাবে তাদের মতামত, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আশা করবো এফসি, আমি এর আগেও তোমাদের জানিয়েছি, আজকেও বলছি যে এফসি কিন্তু এর আগেও এরকম নজির আছে যে স্পেশাল অকেশনসে যারা কোনো প্রবলেম ফেস করেছে সেই প্রবলেমের জায়গা থেকে কিন্তু ছাড় দিয়েছে, এবং এটা একটা স্পেশাল অকেশন, এবং আমরা আমাদেরকেও আশা করছি সেই জায়গাটা ছাড়টা দেবে। এবং আমি জানি না, আরও একটা দিক আমি বলি, আমি দেখতে পাচ্ছি যে এফসি গোয়া, চেন্নাই এবং উড়িষ্যা 3টে ক্লাব এখন অবধি, যে সময় আমি ভিডিওটা বানাচ্ছি এখন অবধি আমার কাছে ইনফরমেশন এরকম নেই যে এরা এখন অবধি খেলবে বলে জানিয়েছে। উড়িষ্যাটা নিয়ে সবচেয়ে বেশি চাপ রয়েছে। আমি জানি না এফসি গোয়া হঠাৎ করে এরকম কেন করছে। মানে আমার দুটো জিনিস আমার মনে হয় এই ক্ষেত্রে, এফসি গোয়ার কিন্তু এই মুহূর্তে একমাত্র ভারতীয় ক্লাব যাদের কিন্তু এএফসিতে কিন্তু স্লট রয়েছে, তারা যেহেতু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আমার মনে হয় যে কিছু কিছু ক্লাব আছে এবং তাদের মালিক বা তাদের আমি বলবো তাদের ম্যানেজমেন্ট কিন্তু ভাবছিল যে এই টুর্নামেন্টটাকে রান করবে তারা, কিন্তু সেটা তো কোনোভাবেই পসিবল নয়, কারণ সুপ্রিম কোর্ট অনেক দিন আগেই জানিয়ে দিয়েছে যে এই টুর্নামেন্টটাকে ফেডারেশন রান করবে এবং ফেডারেশনের দ্বারাই এই টুর্নামেন্টটা রান হবে। তো সেই জায়গায় আমার মনে হয় হয়তো অনেকেই হয়তো সেই জায়গায় দুঃখ পেয়েছেন। দুঃখ পেলে লাভ নেই, আমি কাউকেই আমি নাম বলবো না, অনেকে এটার সাথে যুক্ত ছিলেন যে টুর্নামেন্টটা করবে। দেখো ভাই, টুর্নামেন্টটা করতে দেবে না। আমি এটা কেন, এরা বড় বড় কর্পোরেট যারা এতদিন চালিয়ে এসছে, যে বড় কর্পোরেট এতদিন চালিয়ে এসছে এফএসডিএল, তাদেরকেই ফেডারেশন দেয়নি। ভুল ঠিক ফেডারেশন ভুল ক্লাব, আমি এটাতে যাবো না। এটা রিয়ালিটি, ক্লাবগুলোকে ছাড়বে না, এটা আগেই বুঝতে হবে। ক্লাবগুলোকে টাকা দিতে হবে, ফেডারেশনের কাছে ক্ষমতা থাকবে, এবং যাতে এটা হতে পারে সেই জন্যই কালকে কিন্তু আমাদের ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে, ক্রীড়া দপ্তর থেকে চাপ দেওয়া হয়েছে। যে অনেকেই বলছিল খেলবো না করছিল, এবং আমার মনে হয় ক্লাবগুলো ডেফিনেটলি তাদের নিজেদের স্বার্থ দেখছিল, অবশ্যই দেখবে, তারা এখানে বিজনেস করতে এসেছে, তারা কেউ চ্যারিটি করতে আসেনি।
বাট বৃহত্তর স্বার্থটাকেও কিন্তু অনেক সময় দেখতে হয় যে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা অবশ্যই সবসময় আমি মনে করি এই সিচুয়েশনের জন্য সবথেকে বেশি দায়ী হচ্ছে ফেডারেশনের কর্তারা, এবং তারপরে কিন্তু ক্লাবদেরও আমি বলবো যে সবসময় ক্লাবদেরও মানে চেষ্টা করতে হবে, ক্লাবরা চেষ্টা করছে বলেই আশা করি যাতে টুর্নামেন্টটা এগিয়ে নিয়ে যেতে চায় এবং ক্লাব মানে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং ক্লাবগুলো সবসময় খেলতে চাই বলেই আমার বিশ্বাস। তবে স্লাইটেস্ট জায়গাতে বা কিছু কিছু জায়গাতে আমার মনে হয়েছিল কিছু ক্লাবের ওনারা একটু মানে ইন্ডিয়ান ফুটবলটাকে পুরোপুরি রান করতে চাইছিলেন বা ক্ষমতাটা নিজেদের হাতে একটা নিতে চাইছিলেন ফেডারেশনের খারাপ সময়টা দেখে। যাই হোক, সেটা সেই জায়গা থেকে বেরিয়ে এসে কমার্শিয়াল পার্টনার টেন্ডার ইস্যু হবে, কমার্শিয়াল পার্টনার আসবে আমি আশা করছি যে একজন ভালো কেউ আসবে ভারতীয় ফুটবলে এবং ফুটবলটা মাঠে গড়াবে। কোথায় খেলা দেখাবে এখন অবধি কোনো রকম কোনো কিছু জানা যায়নি, কোথায় খেলা দেখাবে। আমি তো বলছি যে খেলা দেখানোর এই ব্যাপারগুলো সব সলভ হয়ে যেত, স্টার স্পোর্টস এবং জিও হটস্টারে খেলা দেখাতো যদি এফএসডিএল চলে আসতো। এফএসডিএল এর জায়গায় যদি ফ্যান কোড আসে তাহলে ফ্যান কোডে খেলা দেখাবে। এখন অবধি যতটুকু একটা রিউমার হিসাবে শোনা যাচ্ছে যে ডিডি স্পোর্টসে খেলা দেখাবে, আমি জানি না ডিডি স্পোর্টসে খেলা দেখালে কতটা সেই মানের হবে, এবং 12টা ক্যামেরায় আই থিঙ্ক 12টা থেকে 14টা ক্যামেরায় কিন্তু আইএসএল টেলিকাস্ট হয়। ভালো সম্প্রচার, ভালো ফুটবলের সম্প্রচার আমরা দেখতে পাবো। এবং এই যে সেন্ট্রালাইজ ভেন্যুতে কিন্তু খরচাটা বেশি হচ্ছিল ভাই একটা জায়গাতে, যদি গোয়াকে নিয়ে এত কথাবার্তা হচ্ছিল যে গোয়াতে হবে, কারণ গোয়া এর আগে কোভিডের টাইমে করেছে, দুবার করেছে ওরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোভিডের টাইমের আর এই টাইমের তফাৎ রয়েছে। কোভিডের টাইমটাতে না তখন হোটেলের প্রাইসগুলো সব ডাউন ছিল, এখন হোটেলের প্রাইসগুলো আপ রয়েছে, কারণ গোয়া একটা এই সময় উইন্টারের টাইমে গোয়াতে প্রচুর টুরিস্ট থাকে, আমরা সকলেই জানি। তো গোয়াকেই মাথায় রেখে কিন্তু বেঙ্গলকে কিন্তু মাথায় রাখা হয়নি, বেঙ্গলকে কিন্তু প্রথমে আই লিগ দেওয়া হবে এবং গোয়াকে আইএসএল দেওয়া হবে, এরকম একটা প্ল্যান। আর একটা ভালো নিউজ হচ্ছে আই লিগও শুরু হবে, 11টা টিম নিয়ে আই লিগ শুরু হবে। এটা মানে শুধু আমরা আইএসএল নিয়ে আলোচনা করছিলাম এতদিন ধরে, আইএসএল নিয়ে চিন্তিত ছিলাম সেটা তো নয়, কারণ আইএসএল ছাড়াও আরও বিভিন্ন টুর্নামেন্টস রয়েছে ভারতীয় ফুটবলে, ন্যাশনাল টিমের ম্যাচও রয়েছে, ন্যাশনাল টিমের সব কিছু আটকে রয়েছে। আমাদের প্লেয়ারদের ইমপ্রুভমেন্টের জন্য লিগ হওয়াটা খুব জরুরি ছিল। এবং আমি সবসময় বলি যে দেশের ন্যাশনাল টিমের পারফরমেন্স ভালো নয় সেই দেশে ফুটবলে বিনিয়োগ, মানে ফুটবলে আমি ন্যাশনাল টিম বলতে ফুটবলের কথা বলছি না, সেখানে কিন্তু ফুটবলে বিনিয়োগ আনা উইল বি ভেরি ডিফিকাল্ট। দেখা যাক আগামী দিনে কমার্শিয়াল পার্টনারের জন্য আমি ওয়েট করছি। যে স্ট্রাকচারে এতদিন বাদে ফেডারেশন নিয়ে এলো, এটা অনেক বছর মানে 1-1.5 বছর আগেই ফেডারেশন আনতে পারতো, তাহলে এই জায়গাটা আসতো না। যাই হোক, ফুটবলটা শুরু হচ্ছে 14 তারিখ থেকে, এটাই খুশির খবর। প্রশ্নচিহ্ন এখনও আছে যে পুরোপুরি যে খুশি সব জায়গা থেকে সেটা নয়, খেলাটা শুরু হচ্ছে এইটুকুতেই খুশি। এতটা লেট না হলেও পারতো, এবং পরবর্তীতে দেখা যাক যে এক্স্যাক্টলি ঠিক মানে কিভাবে কোথায় সম্প্রচার হয় অ্যান্ড অল দ্যাট। এবং টাকার তো একটা ঘাটতি আছে, কারণ যে বাজেটটা ভাবা হচ্ছে সেই বাজেটের টাকাটা কোথা থেকে আসবে সেটাও এখন অবধি কিন্তু পুরোপুরিভাবে আমার কাছে অন্তত ক্লিয়ার নয়। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কি মনে হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের কারেন্ট সিচুয়েশন নিয়ে? না, কথায় আছে যেতে যেতে বলে যায় যে নাই মামার থেকে কানা মামা ভালো, মানে মামা ছিল না তার থেকে কানা মামা ভালো, মানে ফুটবলটা হচ্ছে। দ্যাটস ইট। তোমাদের মূল্যবান কমেন্টগুলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।